ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ-আলোচকবৃন্দ যারা এখন শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংস্কার এবং নির্বাচন দুটো অত্যন্ত সম্পূরক একটি ব্যাপার। বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে এই বছরের নির্বাচনটা নানান কারণে ব্যতিক্রম। তার মধ্যে বিশেষত ব্যতিক্রম বিগত 17 বছরে যে ফ্যাসিস্ট সরকার আমাদের দেশ পরিচালনা করেছে তারা আমাদের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানগুলোকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে। এটার সাথে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো বলা যায় যে আমরা এটা খুব তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। সঙ্গত কারণেই অন্য যে কোনো একটা সরকার বিদায় নেওয়ার 3 মাসের মাথায় একটা ইলেকশন, আর এই বছরের এই যে একটা সরকার শুধু তো পদত্যাগ করে নাই, শুধু পালিয়ে যায় নাই, একেবারে মসজিদের ইমাম পর্যন্ত তাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে একটা বড় অংশের। তো সেরকম একটা প্রেক্ষিতে ইলেকশনটা নানান কারণে যেমন তাৎপর্যপূর্ণ, আবার সেই ইলেকশনটা অর্থবহ করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণেই আপনারা এই শিরোনাম করেছেন সংস্কার এবং নির্বাচন। আমি এটাকে স্বাগত জানাই যে এটাকে আমাদের উজ্জীবিত রাখতে হবে এবং এটা জাতির কাছে অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। সেখানে দেখেন, সংস্কারের প্রশ্নে যদি আমি কথা বলি তাহলে দৃশ্যমান সংস্কার আমাদের কতটুকু আমরা করতে পেরেছি এই জায়গাটা কিন্তু আমাদের মধ্যে এখনও একটা বড় দ্বিধার জায়গা রয়ে গেছে। এবং সঙ্গত কারণে আপনি আরও খেয়াল করবেন যে এই দৃশ্যমান সংস্কার না হওয়ার প্রেক্ষিতে আমাদের নির্বাচনটা যথাযথভাবে করা সম্ভব হবে কিনা। সিইসির পক্ষ থেকে আমি মনে করি এটা তার উদ্বেগের কথা। আমার জায়গা থেকে মনে হয়েছে যে সরকার সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণ নির্বাচন করা সম্ভব না। তো ওনার তো এটা যেমন বলার অধিকার আছে, ওনার এটা বললে জাতি আরও বেশি আশান্বিত হতো যে আমরা সরকারের সহযোগিতা নিয়েই একটা সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন যে কোনো মূল্যে উপহার দেব, যে কথাটা চিফ অ্যাডভাইজার বলেন যে আমি ইতিহাসের একটা সেরা নির্বাচন উপহার দেব। এই কথাটা যেমন জাতি আশান্বিত হয়, আবার সিইসির এই কথায় কিন্তু জাতি শঙ্কিত হয়। সুতরাং সংস্কারের জায়গাগুলো আমাদের ধরে নিতে হবে যে প্রয়োজনীয় সংস্কারগুলো আমরা এখনও সেভাবে দৃশ্যমান হাত দিতে পারিনি। দ্বিতীয় হচ্ছে জাতির মধ্যে একটা যেমন আশার দিক আছে যে আজকে সিইসির সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হয়েছে। খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় এরকম 1-to-1 যে মিটিংগুলো হয় সেগুলোতে খুব এক্সক্লুসিভ কিছু বিষয় নিয়ে ওনারা কথা বলেন, ডিসিসিভ কিছু বিষয় নিয়ে ওনারা আলোচনা করেন। সুতরাং আমার তো কাছে মনে হয় যে নির্বাচনের জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করার এটা একটা ইঙ্গিত এবং আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। ঠিক একই সাথে কিন্তু আমাকে এটাও বিবেচনায় নিতে হবে যে লন্ডন বৈঠকে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা দলের প্রধানের বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু 3টা কথা খুব গুরুত্বের সাথে বলা হয়েছে। একটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, সাথে কিন্তু এটা বলা হয়েছে যে নির্বাচন এবং সংস্কারের প্রয়োজনীয় এবং দৃশ্যমান সংস্কার করেই এই কাজ করতে হবে। তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন করাটা যেমন একটা ডিক্লারেশন, আবার এটাকে যদি আপনি পলিটিক্যাল ডিপ্লোমেসিতে বলেন তাহলে আমি বলবো যে এটা ইটস এ কন্ডিশনাল একটা ডিক্লারেশন, মানে শর্তযুক্ত একটা কন্ডিশন, একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে। জামাত ইসলামী এবং অন্য দল আরও যারা, আমি মনে করি যে এটা জামাত ইসলামীর দায়িত্ব ছিল এই রিজার্ভেশনটা বা আমরা যে প্রতিক্রিয়াটা দেখিয়েছি এই প্রতিক্রিয়াটা জামাত ইসলামীর না, এই প্রতিক্রিয়াটা আমরা আমাদের বাংলাদেশের মানুষের একটা রাজনৈতিক দল হিসেবে আমরা প্রতিনিধিত্ব করি জনগণের পালসকে আমরা সামনে রাখার চেষ্টা করেছি, তাদের সেন্টিমেন্টটাকে সামনে রাখার চেষ্টা করেছি, তাদের কনসেপশনটাকে আমরা সামনে রাখার চেষ্টা করেছি। সেটা ছিল এই নির্বাচন আন্দোলন ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে কিন্তু কোনো একটা দলের বা রাজনৈতিকভাবে কোনো নেতৃত্বের একক ভূমিকার ফসল না, এটা হচ্ছে ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দের দলগুলোর একটা সমন্বিত প্রচেষ্টার ফসল। সুতরাং যেখানে আলোচনার একটা ধাপে গিয়ে আমরা পৌঁছেছিলাম যে ডিক্লারেশনটা ছিল চিফ অ্যাডভাইজারের থেকে যে ডিসেম্বর টু জুন নির্বাচন, তো এই জায়গাটা কিন্তু জামাত ইসলামী বরাবরই বলে আসছে। কেউ কেউ কোনো কারণে হয়তো বলে থাকেন যে জামাত তার জায়গায় ঠিক থাকছে না, আমরা কিন্তু শুরু থেকে বলে আসছি যে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, নির্বাচনের আপাতত রোডম্যাপ দিয়েছেন বা ডিক্লারেশনটা দিয়েছেন, আমরা সেটাতে আস্থা রাখতে চাই। এর মধ্যে রোজার পরে হতে পারে, রোজার আগে হতে পারে, যদি সংস্কার বিবেচারের বিষয়গুলো দৃশ্যমান হয়, সেই জায়গাটা যদি সমাধানযোগ্য হয়, তাহলে রোজার আগেও হতে পারে ফেব্রুয়ারি, আবার রোজার পরে এপ্রিলেও হতে পারে। আমরা কিন্তু এই তিনটা অ্যাড্রেস করেছি। একটা হচ্ছে চিফ অ্যাডভাইজার যে কথা বলেছেন, এটাতে আমরা আস্থা রেখেছি। 2 হচ্ছে যদি সংস্কার এবং বিচার দৃশ্যমান অগ্রগতি হয়, তাহলে রোজার আগেও হতে পারে। আর যদি এটার মানে সময় নেয় একটু 2 মাস, তাতে আমাদের তেমন কিছু যায় আসার কথা না, রোজার পরে এপ্রিলে হতে পারে। কিন্তু মাঝখানে যেটা হয়েছে যে আমরা একটা জায়গা থেকে আমরা বলছি যে জাতির মধ্যে একটা আশার দিক হয়েছে, মাঝখানে একটা টলটলমান অবস্থা ছিল। এটাও কিন্তু বিবেচনায় নিতে হবে যে এই যে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর একটা সমন্বিত আন্দোলনের মাধ্যমে যে সরকারকে আমরা পেয়েছি, সেই সরকার সেই রাজনৈতিক দল কত বড় কিংবা কত ছোট, এটার চেয়ে বড় হচ্ছে আপনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যখন ডিক্লেয়ার দিলেন ডিসেম্বর টু জুন, সেই দলগুলোর সাথে আর কোনো রকম আলোচনা করা ছাড়া বা তাদের সাথে কোনো রকম বসা ছাড়া বা তাদের কোনো কনসেন্ট নেওয়া ছাড়াই আপনি যখন ওখানে বসে একটা মিটিং করে ওখানে বসে একটা ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে এই শঙ্কা বা উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক যে তাহলে একটা অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটা দলের হয়ে তারা কাজ করছেন কিনা বা কোনো একটা দলের প্রতি তাদের আলাদা সিম্প্যাথি বা দলের প্রতি তাদের আলাদা কোনো কর্নার তারা তৈরি করছেন কিনা। এইটা একটু শেষ করি। এখানে একটা ভুল মেসেজ আছে আমাদের কোনো রাজনৈতিক বন্ধুদের কাছে, সেটা হচ্ছে যে জামাত এই বৈঠকটাকে মেনে নিতে পারে না। আমরা বৈঠকে সাধুবাদ জানিয়েছি, আলোচনাটাকেও আমরা ফলপ্রসূ মনে করছি, কিন্তু জামাতের শুধু রিয়াকশনটা ছিল জনগণের হয়ে যে আমরা চাচ্ছিলাম এই ডিক্লারেশনটা, ডেটের ব্যাপারে আমাদের কথা নেই, ডেট আমরাই তো বলেছি ফেব্রুয়ারিতে হতে পারে, এই ডেটটাই এই কথাটাই ওখানে ডিক্লারেশন না করে চিফ অ্যাডভাইজার এখানে এসে স্টেক হোল্ডারদের সাথে 1 ঘন্টা আধা ঘন্টা 5 মিনিট কথা বলে চা খেয়ে এই কথাটাই বলতো, তাহলে এই যে সমন্বিত একটা উদ্যোগের যেটা আমরা জাতীয় সরকারের কথা বলি, জাতীয় ঐক্যের কথা বলি, এই মেসেজটা আরও বেশি বৃহৎ পরিসরে জাতির কাছে যেত। এখন যেটা হয়েছে যে নির্বাচনটাই একটা মানে ইসের মধ্যে পড়ে গেছে, যে একপেশে হয়ে যাচ্ছে, যে শঙ্কা তৈরি হয়েছে। আপনার বক্তব্যের মধ্যে আপনি স্পষ্ট বলেছেন, সেটা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার তার বক্তব্যের মধ্যে ফেব্রুয়ারি যখন ইন্ডিকেট করে তিনি বক্তব্য দিয়েছেন, সেখানেই তার শর্ত যুক্ত করেছেন। আমি যেখানে শর্ত যুক্ত করা আছে এবং যেখানে জামাতে ইসলাম ঈদের আগেও হতে পারে, মানে রোজার আগেও হতে পারে, রোজার পরেও হতে পারে, অর্থাৎ রোজার আগে হলে সেটা ফেব্রুয়ারি শুরুতে। আমি বলছি মেসেজটা ক্লিয়ার হওয়া উচিত যে এই ডেটের ব্যাপারে জামাতের কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে একটা সরকার একটা দলের সাথে না হয়ে দেশে হলে ভালো হতো, লন্ডনে দেশে হতে পারতো, আর একটা সরকার একটা দলের প্রধানের সাথে বসে ওখানেই তিনি ডিক্লারেশনটা দিতে পারেন কিনা, এবং সেটা রাজনৈতিক সংস্কৃতির সৌন্দর্যটা আসলে আমরা এখন যে রাজনৈতিক সংস্কারটা তুলে ধরতে চাই, যে রাজনৈতিক উদারতা, রাজনৈতিক সমন্বয়, এই যে দেখেন বিগত 17 বছর না 53 বছরে কি আমরা চিন্তা করেছি যে 30টা দল দিনের পর দিন বসে এক জায়গায় ঘন্টার পর ঘন্টা তারা সময় দিয়ে দেশটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। তো যেখানে রাজনৈতিক দলগুলোর প্রধানরা বসে, অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ লোকরা বসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সময় দিচ্ছেন, সেখানে 2টা দিন 3টা দিন অপেক্ষা করে আমরা এই দেশের স্টেক হোল্ডারদের সাথে একটু আলোচনা করে এই কথাটাই ঘোষণা করলে এমন কি অসুবিধা হতো? সেই অসুবিধাটার চেয়ে হলো যে আমার পাবলিক পারসেপশনে এই শঙ্কা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক নয় কি? কিন্তু জামাতের উদ্বেগ প্রকাশ করার পর পাবলিক পারসেপশনে এই বিষয়টি উত্থাপিত হয়েছে। জামাতের আমিরও কিন্তু ওই মিটিংগুলোতে ছিলেন। না, ওই মিটিং এ ছিলেন না, লন্ডনের ওই মিটিং এ ছিলেন। লন্ডনের মিটিং এর কথা বলছি না, আমি ঢাকার মিটিং এ ছিলেন, চিফ অ্যাডভাইজারের সঙ্গে মিটিং এ জামাতের আমিরও ছিলেন, জামাতের চেয়ারপারসন কিংবা অ্যাক্টিং চেয়ারপারসন, জামাতের আমিরের সাথে 1-to-1 মিটিংও হয়েছে। এই মিটিং, আমি বলছি যে এই মিটিংটা যদি জামাতের সাথেও হয়ে এরকম কিছু হতো, আমি প্রতিবাদ করতাম একজন কর্মী হিসাবে। সেখানে আপনাকে এই জায়গাটা নিতে হবে যে আমাদের নির্বাচনটাকে ফলপ্রসূ করার জন্য আজকে এই যে ঐক্যমত কমিশনে আলোচনা চলছে, এইটাকে ধারণ করতে পারলে কিন্তু আমাদের এই যে ওয়ান সাইডেড একটা কোনো কেউ কথা বলুক, এই সুযোগটা আমি দেব কেন? আমি এই প্রশ্নটা কেউ তুলুক, এটা তো আমার দেওয়ার কোনো। আপনি যথার্থ বলেছেন যে জামাতের আমিরের সঙ্গেও যদি এককভাবে মিটিং এর পরে এই ঘোষণা আসতো, আপনি তার আপত্তি করতেন জামাতের কর্মী হিসেবে, যথার্থ বলেছেন।
আর মাত্র কদিন পরেই আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। ইতিমধ্যে সরকার কিছু কর্মসূচি ঘোষণা করেছে, দিবস ঘোষণা করেছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো করেছে। জামাত ইসলামীও তার জায়গা থেকে আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দীর উদ্যানে সেখানে জাতীয় সমাবেশের মাধ্যমে আমরা আরও কিছু কর্মসূচি আগে পরে মিলিয়ে ঘোষণা করা হয়েছে। তো এই বর্ষপূর্তি যখন আমরা পালন করছি তখন একই সাথে কিন্তু আমরা এটা বলছি যে বিচার এবং সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা পাই নাই। এখন জামাত ইসলামী যখন নির্বাচনের কথা বলে তখন আমরা যখন 300 আসনের কথা বলি, এখন যদি আপনি যে কোশ্চেন করেছেন আমাকে যে জামাতে নির্বাচনের প্রস্তুতি কি, তা আমি তো বলবো এটা যে আমাদের 300 আসনে আমরা ইতিমধ্যে কিছু ব্যতিক্রম ছাড়া সবগুলোতে আমাদের আরও 2-2.5 মাস আগেই আমাদের প্রার্থী ডিক্লারেশন করে তাদেরকে কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। আবার একই সাথে আমাদের কিন্তু এই কথা শুনতে হয় যে জামাত নির্বাচন চায় না কারণ তারা ভালো করতে পারবে না, এই জন্য তারা বিচার এবং সংস্কারের প্রশ্নে তারা একটা বাহানা করে নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায়। মানে এটা আমি কোড আনকোড বলছি যে একটা বড় দল, জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব, আমি সম্মান রেখেই বলছি যে উনি এই কথাটা হয়তো ওনার দৃষ্টিতে উনি বলেছেন যে কিছু দল আছে যারা নির্বাচন হয়ে গেলে তারা তাদের গুরুত্ব হারাবে, সেই শঙ্কা থেকে তারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন। দেখেন, আজকেই কিন্তু আমরা পরস্পর এই আলোচনার মধ্যে কিছু ভিন্নতা থাকলেও একটা জায়গায় কিন্তু আমরা একমত হচ্ছি যে বিচার এবং সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের হয় নাই। এবং আমরা কিন্তু বক্তৃতায় স্পষ্ট করে বলছি যে ফ্যাসিস্ট হাসিনা চলে গেলেও ফ্যাসিস্টদের দোসররা এখনও জায়গায় জায়গায় বসে আছে এবং আমরা আসলে সেগুলো এখনও কন্ট্রোল করতে পারি নাই। এখনও শেখ হাসিনা সাইকোলজিক্যালি এদেশের মানুষকে কিন্তু বিরক্ত করছে, কল রেকর্ডের মাধ্যমে সে আমাদেরকে হুমকি দিচ্ছে, দেখে নেবে। সে প্রকাশ্যে বলছে যে জামাত ইসলামী ছাত্র শিবিরের কারণে আমার এই দেশ ছাড়া হতে হয়েছে, সুতরাং এগুলো তোমরা দেখে রাখো, এগুলোর হিসাব হবে। তো এই যে একটা পরিস্থিতির মধ্যে আপনি আছেন, তাহলে আপনি একজন ভোটার হিসেবে ভাবেন, রাজনৈতিক কর্মীর জায়গা থেকে শফিকুল ইসলাম মাসুদ তাকে একটু সরাই নিয়ে এসে অ্যাজ এ সিটিজেন যদি সে মনে করে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই জায়গাটা কি আসলে আমাদের তৈরি করা সম্ভব হয়েছে? যদি হয়ে থাকে সেটা কি কি কারণে হয়েছে, সেই কারণগুলো আমরা এমন কি করতে পেরেছি যে বিগত 53 বছর দেশ স্বাধীনের পরে আমাদের 2-1টা ব্যতিক্রম ইলেকশন বাদ দিলে বলতে হবে যে কোনো ইলেকশনই আমাদের দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়ে আমরা বলতে পারি না যে একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। তৃতীয় হচ্ছে যে আলোচনার ভিত্তিতে সমাধানের রাস্তাটা যখন সংকুচিত হয়ে যায়, আমি আবার বলছি যে আমাদের লন্ডনের প্রোগ্রামটির ব্যাপারে আমি বা এনসিপি কি বলছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এর চেয়ে খুব ছোট ছোট বিষয় নিয়ে যেখানে ঘন্টার পর ঘন্টা আজকে ঐক্যমত কমিশনে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিচ্ছেন, তাহলে এটার অর্থটা কি? জামাত ইসলামী কিন্তু একদিন যায় নাই শুধু এই কথা বলে যে আপনি বৃহৎ ডিসিশন নিয়ে নেবেন দুইজনে মিলে, আর ছোট ছোট খুচরা আলাপ করবেন, অর্থাৎ গাছ কেটে ফেলে দিয়ে আপনি উপরে পানি ঢেলে আমাকে বা জাতিকে বোঝানোর চেষ্টা করবেন যে আমরা খুব আলাপ আলোচনার মধ্যে আছি। এই চা নাস্তা খাওয়ার মিটিং আমাদের প্রয়োজন নাই। আমরা কিন্তু এইটাই বলেছি তাদেরকে, আনঅফিসিয়ালি এটা জানিয়েছি যে চা নাস্তা খাওয়ার দাওয়াতে জামাত ইসলামী গিয়ে আপনাদের সময় নষ্ট করাও আমরা প্রয়োজন মনে করি না, আর আমরাও সময় নষ্ট করার প্রয়োজন মনে করছি না। আপনি জানেন যে মিডিয়ার মাধ্যমে আপনি জেনেছেন, আমরাও জেনেছি যে চিফ অ্যাডভাইজার আমাদের আমিরে জামাতকে ফোন করেছেন এবং একটা লম্বা সময় কথা বলেছেন, এবং সেখানে আমরা যতটুকু বোঝার চেষ্টা করেছি যে আমাদেরকে তিনি আশ্বস্ত করেছেন, আমিরে জামাতকে আশ্বস্ত করেছেন যে আপনারা নিশ্চিত থাকেন যে আমি সব দিককে বিবেচনায় রেখেই একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষতার জায়গায় একদম কোনো একটা পড়ুক সেরকম জায়গা তৈরি হবে, এটা আপনারা নিশ্চিত থেকে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা তাদেরকে তখন দুটা কথা বলেছি যে আমরা শুরু থেকেই আপনাদেরকে কিন্তু আমরা সহযোগিতা করেছি। এখন আপনাকে আমি যে জার্নালিস্ট, আপনাকে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি কোশ্চেন করি বোঝার জন্য যে নির্বাচনের জন্য আমরা যতটা তৎপর,
ঠিক ততটা আমরা বিচার এবং সংস্কারে আসলে তৎপর ছিলাম কিনা, বিচারের জন্য আমরা একদিন চিফ জাস্টিস স্যারের সাথে দেখা করেছি কিনা, আমরা তাকে জানতে চেয়েছি কিনা দেখা করে বা কোনো একটা টাইম নিয়ে এই যে আমাদের সংস্কারে কি কি বিষয় হয়েছে জাতির কাছে জানানোর মতো, এগুলো জানানো দরকার। তো এটা আমি বলছি এই কারণে যে আমরা একসাথে বলছি যে বিচার সংস্কার দৃশ্যমান হয় নাই, একই সাথে বলছি যে নির্বাচনটা দ্রুত হয়ে যাওয়া দরকার, আবার একই সাথে বলতেছি যে জামাত ইসলামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়ে দিছে, আবার একই সাথে জামাতকে বলা হচ্ছে যে তারা গুরুত্ব হারিয়ে ফেলবে, এই জন্য তারা নির্বাচন চাচ্ছে না। এই কারণে আমি বলছি যে জামাত ইসলামী নির্বাচনও চায়, কিন্তু সেই নির্বাচন চায় যেই নির্বাচনে জনগণ তার ভোটটা স্বস্তির সাথে যাকে খুশি তাকে দেব, এই এনভায়রনমেন্টটা আমরা নিশ্চিত হতে পারবো। এখন নিশ্চিত হওয়ার জন্য আপনার তো কিছু সিমটম লাগে। আমি যদি সিমটম আপনাকে এখন বলি, সিমটমটা কি? সিমটমটা হচ্ছে যে এখনও তো আমাদের আগে হত্যাকাণ্ড হতো, এখনও হত্যাকাণ্ড হচ্ছে। আগে ওসি ডিসি এসপিকে হুমকি দেওয়া হতো, এখনও বলা হচ্ছে। আগে আমার কথা না শুনলে থাকতে পারবেন না, এখনও সেই কথা বলার দৃশ্য তো আমরা দেখতে পাচ্ছি। তো এরকম দৃশ্য রেখে কি আপনি একজন নাগরিক হিসাবে আমাকে আশ্বস্ত করবেন যে যাকে খুশি তাকে ভোট দেওয়ার মতো এনভায়রনমেন্ট এই সরকার করতে? সেইখানে জামাত ইসলামী বলেছে এই টেস্ট কেসটাকে ইজি করার জন্য এবং এটাকে টেস্টেড করার জন্য, প্রুভ করার জন্য এবং নাগরিক সুবিধাটাকে মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আমরা তো নগর ভবন তালা দিতে দেখছি। তো কি জন্য বলছি যে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, নগর ভবনে তালা দিচ্ছি, আমরা আমাদের প্রয়োজনে যমুনা গিয়ে ঘেরাও করছি। তো আমরা বিচারের দাবিতে ঘেরাও করছি না কেন? আমরা সংস্কারের দাবিতে তালা দিচ্ছি না কেন? তাহলে যদি নাগরিক সুবিধার জন্য আমরা নগর ভবনে তালা দিই, তাহলে একটা রাজনৈতিক দল হিসাবে আমরা স্থানীয় নির্বাচনের কথা বলছি না কেন? স্থানীয় নির্বাচন হয়ে যদি এই জাতীয় নির্বাচনটা হয়, তাহলে তো আমার বুঝার একটা সুযোগ পাওয়া যাবে যে, কারণ জাতীয় নির্বাচনটা একসাথে 300 আসনে শত শত হাজার হাজার কেন্দ্রে হবে, আর স্থানীয় নির্বাচনটা তো হবে ধাপে ধাপে। তখন আমার ক্যাপাবিলিটিটা মানে মাপার জন্য একটা স্কোপ আমাদের সামনে তৈরি হবে, বুঝা যাবে, জনগণও ধারণা করতে পারবে যে আমরা কোন জায়গায় এসে পৌঁছতে পেরেছি। জাতীয় নির্বাচন নিয়ে ঐক্যমত্য হয়েছে, খুব স্বাভাবিক, এটা নিয়ে আলোচনা আছে। আবার স্থানীয় নির্বাচনে আপনি কয়েকটা জিনিস কিন্তু আমাদের কনসিডারেশনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশ তো 53 বছর পার করছি, এখন 54 বছরে। আমরা কি আসলে বুকে হাত দিয়ে খুব তৃপ্তির সাথে এই কথা বলতে পারবো যে রাজনৈতিক সরকারের অধীনে আমাদের এই স্থানীয় সরকার নির্বাচনটা খুব অর্থবহ এবং অংশগ্রহণমূলক এবং যথাযথ প্রতিনিধিত্ব আমরা সেখান থেকে তুলে নিয়ে আসতে পারছি? আমাদের অভিজ্ঞতা কি? আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আপনি যথার্থই বলেছেন, এবং আমি সাবেক মানে গ্রেফতারের পর সাবেক কাজী হাবিবুল আউয়ালও স্পষ্ট বলেছেন যে রাজনৈতিক সরকারের অধীনে জাতীয় নির্বাচনগুলো নিয়েও নানানমুখী। 1000 বছরে উনি লিখছে 1000 বছরে এটা সম্ভব হবে না। তো ওনার কথা আমি কোট করতে চাই না, কারণ উনি তো এখন বিপদগ্রস্ত অবস্থায়, মানুষ যা বলে আর খুব সুখে যা বলে এটা বাস্তব না। কিন্তু উনি ওনার কথাটা অভিজ্ঞতা থেকে বলেছেন, একটা বেসলাইন, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, দেখেন, আমরা বিগত সময় দেখেছি যারা ক্ষমতায় থেকে এই স্থানীয় নির্বাচন করেছেন, নিজে এমপি, নিজের ওয়াইফ হলো উপজেলা চেয়ারম্যান, নিজের ছেলে হলো পৌরসভা ভাইস চেয়ারম্যান, নিজের বোন হলো মেম্বার, মানে পরিবারের বাইরে, দল তো পরে, মানে অন্য দল তো পরে, নিজের দলের মধ্যেই তো এইটার প্র্যাকটিস করার সুযোগ আমাদের এই 53 বছরে বিভিন্ন সময় আমরা এটা দেখি নাই। এবং এই ক্ষোভ, এই প্রতিক্রিয়া, এই তিক্ত অভিজ্ঞতা তো আমাদের একটা দুইটা না, থাউজেন্ডস কেস আমাদের মধ্যে আছে যে এই অভিজ্ঞতা আমাদের নিতে হয়েছে। ইলেকশনই হয় নাই, ওই ইলেকশনে আগুনে বলে দিয়েছে যে এখানে কেউ ড্রপ করবেন না, নমিনেশন পেপার দিবেন না। কেন দিবেন না? এটা আমি দেখতেছি। তো এই যে প্র্যাকটিস, এই জায়গা থেকে কি আমরা আসলে বেরিয়ে আসার এটা একটা সুবর্ণ সুযোগ না? 1 2 নম্বর হচ্ছে জাতীয় নির্বাচনটা, এটা হচ্ছে সরকারের ম্যান্ডেট, ঠিক আছে। স্থানীয় নির্বাচনটা যেহেতু এটা একটা নন পলিটিক্যাল, একটা মানে কি বলে যে মানে অরাজনৈতিক একটা নির্বাচন, তো সেই জায়গায় আপনি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ একটা সরকারের অধীনেই তো এরকম একটা নির্বাচন করাটা অত্যন্ত যৌক্তিক। তার পক্ষে এটা বাস্তব, কারণ রাজনৈতিক একটা সরকার যখন ক্ষমতায় চলে যাবে, দল গঠন করবে,
স্বাভাবিকভাবে আমাদের দেশের এতদিনের সংস্কৃতি থেকে আমরা হঠাৎ করে এই জায়গায় বেরিয়ে এসে 100% অথবা 90%, আমি ধরলাম এই 80%, আমরা সেই জায়গাটা আস্থা তৈরি করা, সেইটা আমাদের জন্য সহজ, নাকি নিরপেক্ষ একটা সরকারের অধীনে নিরপেক্ষ একটা নির্বাচন, স্থানীয় সরকার তো নিরপেক্ষ একটা নির্বাচন হবে, এখানে দলের প্রতীক থাকবে না, দলের নির্বাচন হবে না, এইটা যৌক্তিক না? সেই যৌক্তিকতাটাকে আমরা প্রাধান্য দিব, নাকি আমাদের বিগত 53 বছরের যে একটা তিক্ত অভিজ্ঞতা, যে দলের মধ্যে প্র্যাকটিসটা ভালো, আমরা পরিবার থেকেই বের হতে দিচ্ছিলাম না, সেই তিক্ত অভিজ্ঞতাটাকে আমরা আবার রিপিটেশন করব কিনা, এই জায়গাটা আমি মনে করি যে আমাদের এখনো, আমাদের তো মানে আমরা তাড়াহুড়ো যেমন করব না, আপনি দেখেন আমাদের মানে বলা হয় যে তাড়াহুড়ো প্রবণতাটাও মানুষকে বিপদের দিকে ধাবিত করে, অন্যায়ের দিকে ধাবিত করে, আবার ডিলে প্রবণতাটাও মানুষকে বিপদগ্রস্ত করে। সুতরাং দুটোর মাঝখানে তো আমাদের একটা স্কোপ আছে। আপনি এখনও যদি ফেব্রুয়ারি ধরেন, তাহলে ফেব্রুয়ারি ধরলে তো আমার কাছে যে সুযোগ আছে, এই ফেব্রুয়ারি ধরলে আলাপ আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তাহলে তো 3 মাস 6 মাস, দিস ইজ এনাফ টাইম যে আপনার আমাদের 12টা যে ডিভিশন আছে, বিভাগ আছে, বিভাগগুলোতে পর্যায়ক্রমে ইলেকশন হয়ে গেল। তার মধ্যে দিয়ে দুটো জিনিস হবে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে প্রশাসন, সরকার, সিইসি তার ক্যাপাবিলিটির একটা টেস্ট, তারা বুঝতে পারবেন যে হোয়াটস আওয়ার প্রিপারেশন, আমরা কতটুকু করতে পেরেছি। তার চেয়েও আর একটা বড় ব্যাপার আমি আপনাকে অনুরোধ করব যে জাতিকে এটা অবশ্যই মাথায় নেওয়া দরকার। আমি আমার জায়গা থেকে বলি আপনাকে, আজকের এই দিন, সময় এবং এই ভিডিও থাকবে, প্রশাসন সব প্রস্তুতি নিল, সিইসি চূড়ান্ত প্রস্তুতি নিল, অন্তর্বর্তীকালীন সরকার স্ট্রংলি রোল প্লে করলো, রাজনৈতিক দলগুলো তার সংস্কৃতিতে পরিবর্তন নিয়ে আসতে পারে নাই। আপনি নিশ্চিত থাকেন এই সরকার, এই প্রশাসন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সব সহযোগিতা থাকা সত্ত্বেও একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে না। কেন হবে না? এটা সবসময় আমরা শুনে এসেছি যে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো আন্তরিকতার সাথে, দরদ দিয়ে, দেশপ্রেমে, জাতীয় ঐক্য, সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধকে মানে ইম্পর্টেন্সি দিয়ে, এমফ্যাসিস দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা ধারণ না করবে, ততক্ষণ শুধু এটা না, জাতিসংঘের অধীনেও যদি নির্বাচন হয়, সেই নির্বাচনও সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে কিনা সেইটা নিয়ে এই দেশের মানুষের সংশয় আছে। সুতরাং আমি এটা বলছি এই কারণে ভাই, যে আমাদের এই জায়গাটায় আপনাকে পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, সহনশীল, সেই সহনশীলতার জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যদি এটা বলি যে আমার একটা দল আর একটা দল পরে থাকুক, আমার নিজ দলের মধ্যেই তো আমরা 120-30 জনকে হত্যা করে ফেলছি এই ফ্যাসিস্ট বিদায় দেওয়ার পর। কে হত্যা করছে তাদেরকে? আমরাই তো আমাদেরকে হত্যা করেছি। তো এই যে আমরা আমাদেরকে হত্যা করেছি, সেই রাজনীতির সংস্কৃতিতে আমাকে বিশ্বাস করতে হবে আমি আপনার কাছে নিরাপদ, আপনি আমাকে নিরাপত্তা দিবেন, আপনি আমার কাছে সৌজন্য, আমি আপনাকে সম্মান করব, আমি দেশের প্রয়োজনে ছাড় দেব, আপনি আমার দেশের প্রয়োজনে ছাড় দিবেন, যেখানে আমাদেরকে 100, 150, 200, এবং আমরা এটা বলা যায় যে খুব তৃপ্তির সাথেও কাউকে বলতে শুনি যে আমরা 3000, 4000 বহিষ্কার করেছি, আমাদের যার যত দল বড় তাকে তত বেশি বহিষ্কার করতে হচ্ছে। অথচ জনগণের প্রত্যাশার জায়গাটা হচ্ছে জামাত ইসলামী যতটুকু দল, এই দেশের দায়িত্বটা তাকে ততটুকু নিতে হবে, তত বেশি নিতে হবে। বিএনপি যত বড় দল, তাকে তত বড় দায়িত্ব নিয়ে, জবাবদিহিতা নিয়ে তাকে দেশের জন্য কাজ করতে হবে। কিন্তু এখন আমাদের শুনতে হয় ভাই আমরা দল বড়, আমাদের ঝামেলাও বড়, আমাদের হত্যাকাণ্ডও বড়, আমাদের মারামারিও বড়, আমাদের চাঁদাবাজিও বেশি, আমাদের বহিষ্কারও বেশি হবে। সুতরাং এটা আপনাকে মেনে নিতে হবে। যদি এই সংস্কৃতি এখনো আমি লালন করি, আর আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে যে এই সরকার আর এই নির্বাচন কমিশন সংস্কার হয়ে গেলে, রাজনৈতিক দলগুলো তার জায়গা থেকে গেলে একটা সুষ্ঠু নির্বাচন হবে। বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান একেবারে শুরু থেকেই আমরা বলেছি, দেশের প্রয়োজনে যদি আমাকে একদম ছোট হতে হয়, দেশ এবং জাতির প্রয়োজনে, আমরা সেই ছোট হয়েও আমরা দেশ এবং জাতিকে ধারণ করতে চাই, আমরা দেশের সেবক হতে চাই, আমরা দেশের খাদেম হতে চাই। এর অর্থই হলো আমরা দেশের মালিকানাটা দেশের জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই, যেটা এই 53 বছরে আমরা করতে পারি নাই। এটা হলো প্রথম আশার কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা একটা মানবিক বাংলাদেশের কথা বলেছি, যে মানবিক বাংলাদেশে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান আমাদের এই ছাত্র জনতা দিয়েছে। সুতরাং সেই উই ওয়ান্ট জাস্টিস আপনি কোথায় পাবেন? সেই ওয়ান্ট জাস্টিস ইসলামী বিধিবিধান, ইসলামী একটা কল্যাণ রাষ্ট্রেই কেবল সম্ভব,
জামাত ইসলামী সেই কথাটা মানুষের কাছে বলছে বিদায় বিগত 17 বছরে আমাদের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, একটা দলের শীর্ষ নেতৃত্বে হত্যা করেছে, এটা ব্যতিক্রম। একটা দলের একদম সাধারণ কর্মীর বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এটা ব্যতিক্রম। সুতরাং সেই জামাত ইসলামীকে 17 বছর কেন শেষ করা যায় না এই জন্য যে দেশের জনগণের ভালোবাসা ছিল, এবং সেখানে আমাদের 3টা অঙ্গীকার ছিল। একটা হচ্ছে আমরা দেশপ্রেমের প্রশ্নে ছাড় দিব না, 2 হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অর্থবহ করে জনগণের দোরগোড়ায় পৌঁছাবো, 3 হচ্ছে সততা এবং ন্যায্যতার প্রশ্নে আমরা দুর্নীতিতে আপোষ করব না, একটা সুশাসনের বাংলাদেশ আমরা গড়ব। সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী মুখের কথায় না, আমরা এরকম একটা সমাজেই আমাদের 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন 3টা মন্ত্রণালয়, 2 টাকার দুর্নীতি করেন নাই কথা বলে তারা বিশ্বে আলোচিত, এবং এখন পর্যন্ত এটা কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। সুতরাং আজকে মানুষের মধ্যে কিন্তু একটা নতুন কিছু পাওয়ার, নতুন কিছু দেখার, নতুন কিছুর কাছে ফিরে যাওয়ার যে প্রবণতা, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামী আশার আলো দেখাতে পেরেছে বলেই আমরা আমাদের প্রতীক হারিয়েছিলাম, আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। এটা এই কারণেই করা হয়েছিল যে মানুষ সাধারণত বলে থাকে সত্য কোনটা ভালো কোনটা, এটা বুঝতে হলে আপনি প্রতিপক্ষের দিকে তাকান, প্রতিপক্ষ কাকে টার্গেট করেছে। তো জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে, প্রতীক নিষিদ্ধ করা হয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করে আমাদেরকে ঘরছাড়া করা হয়েছে। এই সব কিছুর মধ্যে দিয়ে বোঝা যায় যে আমাদের প্রতিপক্ষ আমাদেরকে টার্গেট করেছে, মানে হলো আমরা জনগণের পক্ষে ছিলাম, জনগণের অধিকার আদায়ের আন্দোলন করেছি।